সবাই একজোট হওয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন সেই শুরুতে ছাত্রছাত্রীদের উপর রাত্রেবেলা নির্যাতন নেমে আসা থেকে শুরু করে এরপরে আশেপাশের এলাকার মানুষ আপনাদের সাথে যোগ দেয়া, সেখান থেকে ৫ তারিখ পর্যন্ত আসলে কিভাবে পৌঁছলেন আপনারা, সেই গল্পটা শুনতে চাই। আমার কাছে ১৭ তারিখেও যখন পুলিশ আমাদের উপর আক্রমণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং তার পরবর্তীতে কিন্তু হল ভ্যাকেন্ট করে দেওয়া হয়। আমরা কয়েকজন ছিলাম যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা হল ভ্যাকেন্ট মানবো না, আমরা হলেই থাকবো। কিন্তু তারপরেও আস্তে আস্তে বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ভয় ভীতি, হুমকি ধামকিতে আস্তে আস্তে ক্যাম্পাস খালি হয়ে যাওয়া শুরু করে। তো তখন আমার মনের মধ্যে একটু ভয় লাগছিল ১৭ তারিখ যে ক্যাম্পাস যেভাবে খালি হচ্ছে আবারও একই নিরাপদ সড়ক আন্দোলন, আবারও একই কোটা সংস্কার আন্দোলন এটা হয়ে যাবে কিনা। ততক্ষণে কিন্তু আবু সাইদ শহীদ হয়েছেন, আবু সাইদ, ওয়াসিম সহ আরও ৬ জন শহীদ হয়েছেন। তো আমরা ভাবছিলাম যে শহীদ হয়েছেন, লাশ পড়ে গিয়েছে, তারপরেও কি আমরা হেরে যাব। তখন হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আসেন, এবং ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ, ওই ভিডিওটা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে, ইস্ট ওয়েস্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, কানাডিয়ান ইউনিভার্সিটি, এআইইউবি সহ সকলে যখন তারা বিক্ষোভ যেভাবে করে, এবং তখন আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এই আন্দোলনটা কোনো ক্যাম্পাস ভিত্তিক কোনো কিছু আর নাই। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর কিংবা বেগম রোকেয়া কিংবা চট্টগ্রাম, রাজশাহী এর বাইরে বের হয়ে এটা আসলে সকলের আন্দোলন হয়ে গিয়েছে। কেননা যখন আমি ১৮ তারিখ ১৯ তারিখ ঢাকা রিচা মহাসড়কে আন্দোলন করছি, মিছিল করছি, বিক্ষোভ করছি, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার হলে ফটোকপির কাজ করেন, জাকারিয়া ভাই। এবং জাকারিয়া ভাই এসে আমাকে বলছেন যে আপু আমি আছি। এরকম অনেক আমাদের হলের যারা কাজ করেন, খালা, আমাদের গার্ড মামা থেকে শুরু করে আমাদের ক্যাম্পাসের দোকানিরা যারা আমাদেরকে খাওয়ান, তারা প্রত্যেকে আমাদের সাথে আশেপাশের এলাকার মানুষজন, সাভার, আপনি দেখবেন আমবাগান, ইসলামনগর, গেরুয়া থেকে শুরু করে নবীনগর, বাইপাইল, মাদ্রাসার স্টুডেন্টরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, ওইদিকে কিন্তু অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাস আছে, ওনারা সকলে আমাদের সাথে রাস্তায় নেমে এসেছেন। এবং তখন আমার কাছে মনে হচ্ছিল যে এত মানুষকে, মানে ছাত্রছাত্রীদের ছাত্রলীগ দিয়ে হামলা করা যায়, কিন্তু যখন হচ্ছে আমাদের সাথে সবাই এগিয়ে আসছে তখন আসলে তাদেরকে থামানো সম্ভব না। তো এটা আমি বলবো যে ৫ তারিখে আসার পরে, ধরেন এই যে ১ তারিখ থেকে ৫ তারিখ, ২ তারিখে কিন্তু আমরা দ্রোহযাত্রা করলাম, এবং দ্রোহযাত্রায় যেভাবে হাজার হাজার মানুষ আমরা প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত গেলাম, এবং ওই দিনের মিছিল দেখো আমার মনে হয়েছে যে আসলে সম্ভব না, ঠেকানো সম্ভব না। আমি কিন্তু ৩০ তারিখই আল জাজিরায় ইন্টারভিউ দিয়েছিলাম, এবং তখনই আমি বলেছিলাম যে যেভাবে মানুষজনের ওপর গুলি চালানো হচ্ছে, ঘরে বসে থেকে রেহাই পাচ্ছে না নিরীহ শিশুরা, এইভাবে আসলে কোনোভাবেই চলা যায় না। এবং আমি আজকে বলছি এটা, এর আগে আমি কোনোদিন কোথাও বলিনি। আমি আমার কয়েকজন বন্ধু আমরা ঠিক করে ফেলেছিলাম যে যদি এরকম হয় যে এর পরেও হাসিনা সরকার ক্ষমতায় থাকে, এত লাশ ফেলে দেওয়ার পরেও আমরা আত্মাহুতি দিব, এটা কিন্তু আমরা ঠিক করেছিলাম যে কোনোভাবেই এটা সম্ভবই নয় যে এটা আমরা মেনে নিব। তারপরে যখন ৫ তারিখ আসলো আমরা দেখলাম যে তখন কিন্তু রাস্তায় রাস্তায় পুলিশ, এবং ৪ তারিখে আমরা লাশের মিছিলটা করলাম। আমাদের সাথে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত আমরা লাশ কাঁধে নিয়ে মিছিল করলাম। আমি আমার জীবনে কোনোদিন লাশ কাঁধে নিয়ে মিছিল করি নাই। যে সদ্য কিছুক্ষণ আগে যখন তারা রিক্সা করে যাচ্ছিলেন হাসপাতালে, আমরা টিএসসিতে দাঁড়িয়েছিলাম, আমাদের সামনে দিয়ে কিন্তু রিক্সা করে গিয়েছেন, এবং তার পরবর্তীতে তারা ফিরে এসেছেন স্ট্রেচারে, বাংলাদেশের পতাকা তাদের বুকে। অর্থাৎ এই যে লাশগুলো চোখের সামনে দেখা, চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বন্ধু মারা যাচ্ছে, আপনার বন্ধু মারা যাওয়ার ভিডিও আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনি কিছু করতে পারছেন না। এই অসহায়ত্ব আসলে মানুষ হিসাবে আমি মনে করি যে বাংলাদেশের জাতি হিসাবে মেনে নেওয়া সম্ভব ছিল না, যার কারণে সকলে রাস্তায় নেমেছিল।